আপু লাইভ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। বিএনআরসি থেকে আমি নিপুণ রায়চৌধুরী। আজকের ষষ্ঠতম পর্বে আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জন্মের সাথে জড়িত আছেন জিয়াউর রহমানের নাম শীর্ষক ভার্চুয়াল আলোচনায় আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়িকা বেগম সেলিমা রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত আছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে ফেসবুক পেজে লাইভে আলোচনায় অংশ নিতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই লাইভের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তক, মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাস, রাজনীতি পর্যবেক্ষক, আপামর জনসাধারণের জন্য একটি দারুণ আগ্রহের বিষয়। শহীদ জিয়া শুধু ইতিহাসের বর্ণময় চরিত্রই নয়, ওনার হাত ধরে কেটেছে বাংলাদেশের ক্রিটিক্যাল রাজনৈতিক কিছু সময়। ফলে তিনি যেমন ইতিহাস নির্মাণ করেছেন, তেমনি ইতিহাসও এক জিয়াউর রহমানকে বিনির্মাণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি জাতির সংকটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। 1971 সালে সারা জাতি যখন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত, অথচ রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় এদেশের মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি, দেশমাতৃকার মুক্তির জন্য হানাদার বাহিনীর বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। আলুর দিশারি হয়ে শহীদ জিয়া পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাখেন অনন্য সাধারণ ভূমিকা। স্বাধীনতোত্তর শাসক গোষ্ঠীর অগণতান্ত্রিক দমনমূলক শাসন শোষণের জাতাকলে মানুষের প্রাণ যখন অষ্টাগত, বাকশালের নামে এদেশের মানুষের একের পর এক গণতান্ত্রিক অধিকারগুলোকে যখন হরণ করা হয়, এদেশ একদলীয় এক নায়কতান্ত্রিক শাসনের নিষ্ঠুর কবলে পড়ে পিষ্ট হতে থাকে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে মানুষের বাক স্বাধীনতা এবং চিন্তাকে স্বাধীনতা খর্ব করা হয়, সেই সময় দেশের সর্বত্র ভয়াবহ নৈরাজ্য নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিসায় দুর্যোগের মুখে দেশের সিপাহী জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান রাজনীতিতে পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা। শহীদ জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদীর দর্শনেই আমাদের জাতিসত্তার সঠিক স্বরূপটি ফুটে ওঠে, যা আমাদের ভৌগোলিক জাতিসত্তার সুনির্দিষ্ট পরিচয় দান করে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আত্মপরিচয় উদ্ভাসিত হয়ে ওঠে। তিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করেন। ইতিহাসের আলোকে আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জন্মের সাথে জড়িত আছে শহীদ জিয়ার নাম। আমি প্রথমে আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আপনাকে দিয়ে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে বীর উত্তম খেতাব দেওয়া হয়। স্বাধীনতার প্রায় 50 বছরে এসে সুবর্ণ জয়ন্তী প্রারম্ভে তার রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে গত 9 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 925-এর অধিক শিক্ষক। জামুকার এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন?
জি, আমি শুরুতেই আমার অগ্রজ এখানে দুজন আলোচক রয়েছেন এবং সঞ্চালক, পাশাপাশি যারা শুনছেন সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে শুরু করছি। আমি শুরুতেই বলছি, আজকে এই বিষয়ের আলোচনা, আমরা নানা বিষয়ে আলোচনা করি, কথা বলি, দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মতভিন্নতা থাকে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে এবং সেগুলোর মধ্যে পরিবর্তন এবং দান্তিক একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং তাই হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী যখন আমরা এই দেশ সৃষ্টি করেছে যাদের কন্ট্রিবিউশন এতটাই যে আজকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এ দেশটি যদি স্বাধীন না হতো হয়তো আমি একটি স্কুলের শিক্ষক হতে পারতাম কিনা আমার সন্দেহ রয়েছে। সেটা নানা কারণে, কারণ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সম্পর্ক যা ছিল তা মনিব এবং কৃতদাসের মতোই ছিল। একটা মানুষ হিসাবে বেঁচে থাকবার এই সুযোগ তৈরি করে দিয়েছে যারা, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা জানিয়ে এ বিষয়ে আমার মন্তব্যটি করতে চাই। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার অগ্রজ দুজন এবং তারা প্রত্যক্ষ করেছেন। আমি পুস্তক থেকে পড়েছি এবং তাদের বক্তব্য থেকে শিখেছি স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছে, পরিকল্পনা কিভাবে হয়েছে। আর সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি এবং দর্শনের একজন ছাত্র হিসাবে আমি যেভাবে চিন্তা করি, এই সিদ্ধান্তটি শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নেওয়া হয়েছে আমি সেরকমটা মনে করি না। কারণ হচ্ছে, আপনারা ভালোভাবে অনুভব করেছেন এই সিদ্ধান্ত নেওয়ার পর তার প্রতিক্রিয়া যা হয়েছে, তাতে যা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল ত্যাগী নেতা কর্মী রয়েছেন তাদের অধিকাংশই যারা কন্ট্রিবিউশন রেখেছেন এই দেশ স্বাধীন করবার ক্ষেত্রে, তারা নিজেরাও অবাক হয়েছেন। তারাও হয়তো ভাবছেন এই দলটি বহুবার এমন কিছু মানুষের হাতে গিয়েছে যারা শুধু জনসভা নয়, ক্ষমতার চর্চা করার জন্যই আসলে ক্ষমতা দখল করে এবং সেই বিষয়টি চূড়ান্ত করবার জন্য বারবার একটির পর একটি ইস্যু তৈরি করে এত ব্যতিব্যস্ত রাখতে চান যে যারা ভালো কিছু ভাবতে পারবেন তাদেরকে ভাবার সুযোগ দিচ্ছেন না। সে কারণে আমি বলি, জিয়াউর রহমানকে মূল্যায়ন করবার পূর্বে যে প্রেক্ষাপটটি আসলে আলোচনা করা উচিত তা হচ্ছে, গত এক যুগ ধরে, বিশেষ করে আমরা যদি গত 2-3 বছরের পেছনে যাই, বিশেষ করে 2014 নির্বাচন, 18 নির্বাচন এবং তার মধ্যবর্তী সময় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাতে করে প্রথমত মনে হয়েছে এটা হচ্ছে গণতন্ত্রহীন গণপ্রজাতন্ত্র এবং গণতন্ত্রহীন এই প্রজাতন্ত্রের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এমন একটি দল স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান অতুলনীয়। প্রশ্ন হচ্ছে, তাহলে এই দলে যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, যারা অতি উৎসাহী, তারা কি তাহলে এই দলের লোক? তারপরের প্রশ্ন হচ্ছে, এরা এই দেশের মানুষ কিনা? সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে একটির পর একটি শুধু ক্ষমতা দখল করার কারণে একটির পর একটি ঘটনা ঘটছে, কারণ হচ্ছে মানুষ ভোগবাদী হয়ে হচ্ছে। দলকে, পদকে, নেতাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ কায়েম করবার জন্যে যা যা করা হচ্ছে তার প্রত্যেকটি ক্ষমতাসীন সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় এ ধরনের অপশক্তি, ভোগবাদী দর্শনে বিশ্বাসী একটি বিশেষ চক্র যখন এই দলটাকে গ্রাস করে ফেলেছে, তারপর থেকেই শুরু হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্য। তবে এই দুর্ভাগ্য প্রথম নয়। এই দুর্ভাগ্যের বিষয়টা একটু বলি। আপনারা জানেন যে কয়টা ঘটনা বলবো,
শুধু কোভিড পিরিয়ডে আমরা লক্ষ্য করেছি কিভাবে ভুইপোর শাহেদ করিম, কিভাবে সাবরিনারা জন্ম নিয়েছে। আমরা লক্ষ্য করেছি কিভাবে স্বাস্থ্য খাতের দুর্নীতিগুলো একটির পর একটি বের হয়ে এসেছে। আমরা লক্ষ্য করেছি হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে যাচ্ছে, তাদেরকে ফেরত আনার কোনো তাড়া নেই, অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দেওয়া যায় না এমন বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে শুধু প্রতিহিংসার কারণে তাদেরকে দেশে ফিরতে আনবার জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। এ থেকে আমরা সাধারণ মানুষ বা যারা আমরা এতটা ঘনিষ্ঠ না, ওই চক্রের মধ্যে পড়ি না, আমাদের পর্যবেক্ষণ হচ্ছে এটা যে এক একটি ঘটনা ঘটে আর তারপরেই শুরু হয় সেই ঘটনাটিকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করা। এতে কোনো সন্দেহ নেই যে আল জাজিরা যে রিপোর্টটি করেছে, এই রিপোর্টটি হচ্ছে আসলে বড় ধরনের এই আঘাতের মূল কারণ। আমরা 50 বছরে এই ইস্যুটি আসেনি, আজকে কেন হলো? এই পর্যায়ে আমি আলোচনা যে অংশটুকু কভার করতে চাই সেটা হচ্ছে, তাহলে অভিযোগটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি স্পর্শকাতর যে স্বাধীনতার ঘোষক এবং যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, আমি রেফারেন্স দিয়ে কথা বলাটাই ভালো যেহেতু আমি সে সময় দেখিনি, ওসমানী সাহেব থেকে শুরু করে শফিউল্লাহ এবং খালেদ মোশাররফ, যারা জিয়াউর রহমান এবং তার সঙ্গীদের সাথে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে লিপ্ত ছিলেন, তারা নিজেরাও বলেন শুধু তারিখ নিয়ে তর্ক করা যেতে পারে যে জিয়াউর রহমান কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরকম একটি মানুষের পদক নিয়ে, খেতাব নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে যে প্রশ্নটি আজকে আলোচনা করা উচিত, যে বিষয়টি আলোচনা করা উচিত, তার কারণ কি? তো শুরুতে আমি যে কথা বলতে চাই, আমি শুনবো বরং আজকে, সেটা হচ্ছে এই কোভিড পিরিয়ডে সীমাহীন দুর্নীতি, গণতন্ত্রহীনতা, লুটপাট এবং সবশেষে সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, পরিবার এবং সরকার প্রধানের সঙ্গে এই যে সম্পর্কের যে বিষয়টি, কাতার ভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন যেটা পৃথিবীর বহু দেশে এই ধরনের রিপোর্ট করার কারণে অনেকেই জবাবদিহিতার আওতায় আসতে হয়ে পদচ্যুত হয়েছে। আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন সেই কাতার ভিত্তিক আল জাজিরার এই রিপোর্টটি অতি গুরুত্বপূর্ণ, অতি স্পর্শকাতর এবং হয়তোবা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়া যাবে না বা ফেস করা যাবে না এরকম একটি ভাবনা থেকে তার চেয়েও অসম্ভব আপত্তিকর, অযৌক্তিক এবং বলা যায় অত্যন্ত ষড়যন্ত্রমূলক মস্তিষ্ক জাত একটি ভাবনা থেকে এসেছে। কারণ আল জাজিরা কি লিখেছে সেই বিষয়ে আলোচনা করার প্রস্তুতি পাবে না যদি স্বাধীনতাকামী এদেশের জনগণ যারা গণতন্ত্র পছন্দ করে, যারা বিএনপি করার প্রশ্ন আসে না। জিয়াউর রহমান আর বিএনপিকে আলাদা করে দেখবার একটা জায়গা রয়েছে, কারণ হচ্ছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর অধীনেই স্বাধীনতা যুদ্ধ করেছেন, তিনি তাকেই নেতা মেনে কাজ করেছেন, তিনি পেশাদার সৈনিক ছিলেন, তিনি যখন প্রয়োজন মনে করেছেন তখনই আসলে রাজনীতির এই প্রেক্ষাপটে নিজেকে নিয়ে এসেছেন। যখন প্রয়োজন উনি লক্ষ্য করেছেন একটা পরিবারে যখন সে যেই হোক উপযুক্ত ব্যক্তি যদি সঠিক সময় সঠিক কাজটি না করে পরিবারের আরেকজনকে সে কাজটি করতে হয়। ক্ষমতার লোভ নয়, পরিবারকে রক্ষা করার জন্য জিয়াউর রহমান বারবার এসেছে। যে জন্য আমি জিয়াউর রহমানকে পলিটিক্যাল জিনিয়াস বলে থাকি, শুধু স্বাধীনতার ঘোষক নয়। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যখন এই ধরনের পদক নিয়ে টানাটানি শুরু হয়, তাহলে তো স্বাভাবিক যারা গণতন্ত্রের চর্চা বিমুখ, যারা দুইবার নির্বাচন করেছে মানুষকে আঘাত দিয়ে, মানুষের মৌলিক অধিকার হরণ করে, এমনকি আওয়ামী লীগের সমর্থক যারা, তারা নিজেরাও অভিমান করে বলেছে এই স্থানীয় সরকার নির্বাচনে যে আমি সুযোগ পেলে নৌকা মার্কায় ভোটটা দিতাম, আমার এই ভোটটি কে দিল? তাহলে প্রাণ দিয়ে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা, যারা দেশকেও ভালোবাসে,
এমন অসংখ্য মানুষ আছে এই দলে, তারাও ভোট দিতে পারে না যে সরকার এবং যে চক্রের কারণে, সেই চক্রেরই ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি এটাকে মনে করি। এবং আপনি লক্ষ্য করুন, আজকে আমাদের যখন কি নিয়ে কথা বলবার কথা ছিল, আমাদের এই টিকা দেওয়ার বিষয় নিয়ে, ভ্যাকসিনকে সঠিক মূল্যে টিকা ক্রয় করেছে কিনা সেটা নিয়ে, গণতন্ত্র উদ্ধার হবে কিনা এবং সেই পথে আমরা যাচ্ছি কিনা সেই নিয়ে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে কি হবে, বর্তমান মেয়র প্রাক্তন মেয়র পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে, হানাহানি, মাত্র 22% ভোট পাওয়ার জন্য খুন করতে হয় চট্টগ্রামে, এমন একটি গণতান্ত্রিক চর্চার সময় যখন অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করবার আছে, তখন বেছে নেওয়া হচ্ছে এই বিষয়টাকে। ফলে আমি মনে করি এটি রকেট বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন নেই, খুবই স্বাভাবিক। যে কাউকে প্রশ্ন করুন, শিক্ষক খুঁজে বের করার প্রয়োজন নেই, একজন সাধারণ নাগরিককে প্রশ্ন করুন যে কেন এই ধরনের একটি উদ্ভট আপত্তিকর একটি খেতাব বাতিল করার ইস্যু তোলা হয়েছে, যেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। আর যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সকল দলের মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগেও অসংখ্য দেশপ্রেমিক ত্যাগী মানুষ আছে, তারাও নিশ্চুপ থাকবেন যদি একটি আন্দোলন হয় যে এই ধরনের কর্তৃত্ববাদী, অগণতান্ত্রিক এবং উদ্ভট আপত্তিকর সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারকে বিভ্রান্ত করে ভুল পথে পরিচালিত করার যে চক্রটি আছে, সেই চক্রটির বিরুদ্ধে যদি কোনোভাবে কোনো সংগ্রাম তৈরি হয়, এটা আপামর জনতার সংগ্রাম হবে। এ পর্যায়ে আমি এখানে আপাতত শেষ করতে চাই। আমার গুরুজন দুজন আছেন, তাদের কাছে শুনবো এবং প্রেক্ষাপট ভিত্তিক আলোচনা আসবো। তবে আমার বিষয়টি হচ্ছে, এটা পরবর্তীতে সুযোগ যদি দেন বলতে চাই, যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে, তাকে কোন পরিচয়ে আপনি ব্যাখ্যা করবেন? তিনি কি একজন জেনারেল সৈনিক? তিনি কি রাজনীতিক? তিনি কি রাষ্ট্রনায়ক? নাকি নির্লোভ পেশাদার একজন মানুষ, সৎ মানুষ, দেশপ্রেমিক? এই জায়গাটিতে একটু আসবো এবং জিয়াউর রহমানের 1975 সাল পরবর্তী তার ভূমিকা, অর্থনীতি এবং রাজনীতিকে সঠিক ধারায় ফেরত আনা, পশ্চিমা হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য তার চেষ্টা, আপনি খুব ভালো করেই জানেন জেট ফোর্স তৈরি হয়েছে কখন, জুনে হয়েছে, তারপর এস ফোর্স, কে ফোর্স তৈরি হয়েছে আরো পরে। তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি এখানে শেষ করছি। তাহলে বিষয়টি দাঁড়ালো এটা যে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে কয়েক মাস পর এস ফোর্স, কে ফোর্স তৈরি হলো, এবং তখন পেশাদার সৈনিক ছিল না যে আরেকটি ফোর্স তৈরি করা হবে, তাদের চাপে ওগুলো তৈরি করা হলো। তার মানে হচ্ছে যে সত্যিকার অর্থে একটি ফোর্স তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনী, সেই সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী তৈরি হওয়ার পর জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়ার পর যে যুদ্ধটি তৈরি হলো, সেটা তিনি পরিচালনা করেছেন। পরবর্তীতে তারা সংযুক্ত হয়েছেন, তাদেরও কন্ট্রিবিউশন আছে। এবং মিত্র বাহিনী 21শে নভেম্বর যখন মুক্তি বাহিনী মিত্র বাহিনীর হাতে হারিয়ে গিয়েছিল 21শে নভেম্বর, তার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে সংগ্রাম যিনি করেছেন, যিনি উজ্জীবিত করেছেন ঘোষণা দেয়া থেকে শুরু করে অস্ত্র হাতে, তার নাম হচ্ছে জিয়া। ফলে এরকম একজন মানুষ নিয়ে বিতর্ক করবার আগে আমার গুণীজন যারা বসে আছেন তাদের কথা শুনতে হবে, অথবা পুস্তক পাঠ করতে হবে। রাজনৈতিক বাগাড়ম্বর আর বক্তৃতা দিয়ে ইতিহাসের সত্যকে আসলে মিথ্যা প্রমাণ করা যায় না। ধন্যবাদ। পরে যদি সুযোগ পাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনাকে আপনার বক্তব্যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠেছে আসলে ক্ষমতার অপব্যবহার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হেয় করার একটা, কিংবা তার বীর মুক্তিযুদ্ধের তার যে অবদান, সেটা বর্তমান সরকার একটি প্রতিহিংসার বশত হয়ে সেই উপাধি থেকে বলেন, সেই খেতাব থেকে তার নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র, এটা অনেক আগে থেকে চলে আসছে। এখন সেটা আরো বেশি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা আরো জোর দাবি তুলছে। তো বাংলাদেশের জনগণ এই দাবি
মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বলে আমি মনে করি। আমি এই পর্যায়ে আসতে চাচ্ছি বীর প্রতীক অবসরপ্রাপ্ত জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কাছে। বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম এবং বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর বিশিষ্ট জনদের রাষ্ট্রীয়ভাবে যে সব খেতাব দেয়া হয়েছে বা ভূষিত করা হয়েছিল, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রবর্তক, মুক্তিযুদ্ধের জেট ফোর্সের অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্জিত রাষ্ট্রীয়ভাবে বীর উত্তম খেতাব জামুকা কর্তৃক বাতিলের সিদ্ধান্ত আপনি এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক হিসেবে কিভাবে দেখছেন? আপনার অনুভূতি এবং এই সিদ্ধান্তে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। সেই সাথে আমি আরেকটু সংযুক্ত করতে চাই, বীর সূচক এই পদকটি আসলে বীর সূচক যে পদকটা আসলে বীরত্বের যারা বহিঃপ্রকাশ ঘটেছে তাদেরকেই বীর সূচক এই ধরনের পদক দেয়া হয়। এই পদককে আসলেই কি যে কেউ কেড়ে নিতে পারে কিনা, সেই এখতিয়ার তারা রাখে কিনা, এই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। আমরা কথা শুনতে পাচ্ছি না, আমি ভয়েস পাচ্ছি না, আপনার আনমিউট করে নিতে হবে। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থাপক, সম্মানিত আপা সেলিমা আপা, ভাই এবং যারা এই আলোচনা শুনছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার ছোট কথাটা শুরু করি। মহান আল্লাহ তাআলার প্রতি, মহান সৃষ্টিকর্তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। 1971 সালে এই দেশের মানুষকে স্বাধীন করার যে সংগ্রাম ছিল, সেটাতে রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে নিজের জীবন বাজি রেখে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমাদের অগ্রজ, আমাদের অধিনায়ক, আমাদের উৎসাহ, আমাদের প্রেরণা, আমাদের দিক নির্দেশক ছিলেন ওই সকল ব্যক্তি যাদের মধ্যে অন্যতম, যাদের মধ্যে অগ্রজ, যাদের মধ্যে পুরোধা বলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্মৃতির প্রতি সবার আগে আমি সালাম জানাচ্ছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার অবদান বাংলাদেশে এবং পৃথিবীতে যেন অমর হয়ে থাকে, তার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন বলার জন্য, তার জন্য আপনার প্রতিও ধন্যবাদ। যতদিন থেকে রাজনীতি করি, এমনকি তার আগে থেকেও জাতীয়তাবাদী ঘরানার বড় বড় অনুষ্ঠানগুলিতে, আলোচনাগুলিতে আমাকে দাওয়াত দিয়েছেন। আজ থেকে প্রায় 12, 14, 15 বছর ধরে সর্ব অবস্থাতেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আজকেও জানাবো। এমনকি শহীদ শহীদ জিয়ার দ্বিতীয় সন্তান যখন ইন্তেকাল করেছিলেন মালয়েশিয়া থেকে দেশে, যখন আবার আসলেন, সেই সময়ও অতি গুরুত্বপূর্ণ ভাবে বক্তব্য রাখার জন্য আমাকে দাওয়াত দিয়েছিলেন। যেদিন জানাজা হয় সেদিন এবং যেদিন ডেড বডি আসে সেদিন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জিয়াউর রহমান মহোদয় ছিলেন একজন, আমি বাংলায় উপযুক্ত ভাবে বর্ণনা করতে পারছি না, সেটা হচ্ছে যে একটা মিরাকল। মহান আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এই দেশের অনেকগুলি ক্রান্তি লগ্নে একটি ভূমিকা পালনের জন্য। আমি ব্যাখ্যাটা এরকম দেই যে আল্লাহ তাআলা চেয়েছেন তিনি বেঁচে থাকুক এবং দিক আমার মূল্যায়ন। আমি একজন গুনাহগার বান্দা, তারপর আমার মূল্যায়নটা আমি পেশ করছি। 1971 সালের মার্চ মাসের 25 তারিখ বিকাল বেলা চট্টগ্রাম মহানগর পাকিস্তানি হানাদার বাহিনীর অধিনায়কগণ, বড় বড় কর্মকর্তাগণ, তৎকালীন মেজর জিয়াউর রহমানের উপরাষ্ট্র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া, তারা সকলেই ষড়যন্ত্র করলেন যে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে এবং মেজর জিয়াউর রহমানকে নিষ্ক্রিয় করার একটা রাস্তা বের করতে হবে। এই রাস্তা বের করার জন্য তারা মেজর জিয়াউর রহমানকে বললেন, তুমি চট্টগ্রাম বন্দরে যাও, সেখানে শ্রমিকগণ সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে, গোলাবারুদ নামাতে বাধা দিচ্ছে, তুমি সেই অস্ত্র নামানোর কাজ তদারকি করো। কর্তৃপক্ষের হুকুমের অন্তরালে ষড়যন্ত্র ছিল একটা, এক, জিয়াউর রহমান সেখানে গেলে তাকে তারা হত্যা করবে, তাহলে জিয়াউর রহমানও দুনিয়া থেকে চলে গেল
অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কত্ব থেকে বঞ্চিত হলো। যে মেজর জিয়াউর রহমানের হুকুমে অষ্টম বেঙ্গল পোটেনশিয়াল সম্ভাবনাময় যুদ্ধের জন্য এক পায়ে দাঁড়ানো তার নেতাকে তারা দুনিয়া থেকে সরাই দিল। এটা বাঙালি অফিসারগণ জানতেন এবং বুঝতে পেরেছিলেন। তারপরেও তারা কৌশলের অংশ হিসাবে জিয়াউর রহমানকে সকলে মিলে সম্মতি দেন, আপনি যান এবং আমরা আপনাকে সময় মতো আবার ফেরত নিয়ে আসবো। যেখানে হালিশহর, আমার বাড়ি চট্টগ্রামে, এবং চট্টগ্রাম মহানগরে যেখানে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট ছিল, আমি বর্তমান বাসা সেখান থেকে 200 মিটার দূরে। তো চট্টগ্রামের সন্তান হিসাবে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে দিয়ে আমি বারবার যাই, আমার কাছে স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে। ওখানে যদি পাকিস্তানি কর্তৃপক্ষের বিরোধিতা করা হতো, তাৎক্ষণিক সেখানে তিনি দুর্বল হয়ে পড়তেন, সেখানে বন্দি করা হতো, গোলাগুলিটা সময়ের পূর্বেই শুরু হতো। তাই তারা কৌশলের অংশ হিসাবে গিয়েছিলেন, আমি চট্টগ্রাম শহরে বন্দরের দিকে যাই, পথের থেকে আমরা অ্যাকশন নিব। ঠিক তাই করেছিল। তিনি অর্ধেক পথে যাওয়ার পর কনিষ্ঠ অফিসারগণ তার কাছে যান, তাকে সেখান থেকে ফেরত নিয়ে আসেন। এবং মেহরবানি করে খেয়াল করুন, যারা পুস্তকের উপরে নির্ভরশীল তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, কারণ আজকের প্রজন্ম তো পুস্তক বাইরে অন্য কিছু শুনতে পারবে না। তখনকার মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বন্দরে না গিয়ে পথের থেকে যখন অফিসারদের সঙ্গে ফেরত আসলেন, তাকে যারা পাহারা দিচ্ছিল তাদের বন্দুক কেড়ে নিয়েছিলেন। ওই বন্দুক নিয়েই তিনি সেনানিবাসের ভিতরে লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়ার বাসায় যান। দরজা বেলে কলিং বেল টিপেন। লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া দরজা খুলে জিয়াউর রহমান সাহেবকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিলেন। কারণ জাঞ্জুয়াদের পরিকল্পনা মোতাবেক ঠিক ওই সময় জিয়াউর রহমানের ডেড বডি পড়ে থাকার কথা চট্টগ্রাম বন্দরের জেটিতে। এই পরিকল্পনা করেই তো তারা জিয়াউর রহমানকে বন্দরে পাঠাচ্ছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানোর উসিলায়। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। জাঞ্জুয়াকে গ্রেপ্তার করে 16 অষ্টম বেঙ্গলে আনে এবং রাত 12টা 10 মিনিটের আগেই, 12টা বেজে 10 মিনিট হওয়ার আগেই তারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যায়। তিনি বলেছিলেন উই রিভোল্ট। ওই একই জিয়াউর রহমান অষ্টম বেঙ্গলকে নিয়ে, চট্টগ্রামের মুক্তিকামী মানুষকে নিয়ে চট্টগ্রাম শহরের প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন, যার বর্ণনা মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বয়ং অস্থায়ী প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদও বলে গিয়েছেন। এটা লিপিবদ্ধ আছে। আজকে 13 তারিখ শনিবার সন্ধ্যা রাত্রি 9টা 40 মিনিটে আমি আপনাদের সামনে কথা বলছি বিএনআরসির পেজে। গতকাল 12 তারিখ জয়সে ভ্যালি টক শোতে উপস্থাপক খালেদ মহিউদ্দিন তাজউদ্দিন আহমেদের বক্তব্য পড়ে শুনিয়েছেন দেশবাসী। আমরা জানি সেটাই সত্য, এবং ওই সময় যেহেতু মিথ্যা কেউ আশ্রয় নিতে চাচ্ছিল না, বাস্তবতার খাতিরে তিনি সত্য কথাই বলে গিয়েছিলেন। একই জিয়াউর রহমান এপ্রিল মাসের 4 তারিখ তেলিয়াপাড়া চা বাগানে উপস্থিত ছিলেন। দেশের প্রতি তার প্রেম কত গভীর সেখানেই তিনি বলেছিলেন সকল জ্যেষ্ঠ অফিসারের সামনে যে আমাদের করণীয়টা কি। শুধু আমরা সামরিক চিন্তা করলে হবে না, আমাদেরকে রাজনৈতিক চিন্তা করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তাগাদা দিয়েছেন, আপনারা সরকার গঠন করার উদ্যোগ নিন, যুদ্ধ পরিচালনার জন্য কাঠামো স্থির করুন। সেই জিয়াউর রহমান অষ্টম বেঙ্গল কমান্ড করেছেন। পরবর্তীতে কর্তৃপক্ষের হুকুমে সেটা এক্সপান্ড হয়ে 1 নম্বর সেক্টর হয়। 1 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার জন্য, সমস্ত বাংলাদেশের সকল সেক্টরের স্মৃতি ধরে রাখার জন্য সেক্টর ওয়ারি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপিত হয়। এই সিদ্ধান্ত 1994-95 সালে গৃহীত হয়েছিল। সেই সময় আমি ছিলাম চাকুরিরত ব্রিগেডিয়ার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পীরপতি। আমি চট্টগ্রাম অঞ্চলে ভাটিয়ারিতে ডিএমএ কমান্ডার ছিলাম। আমার উপরে দায়িত্ব পড়েছিল 1 নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা। সেইটা করতে গিয়ে আমি তৎকালীন 1 নম্বর সেক্টর ও মেজর জিয়াউর রহমানের অনেক কিছুর সঙ্গে পরিচিত হই। এমনকি 1971-এর মার্চ মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোপনে যে প্রাইভেট কারে করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোলাকাতের জন্য যেতেন, এই প্রাইভেট কারটিও মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য সংগ্রহ করে রেখে আসি। এটা এখন পর্যন্ত আছে। ফাইজুল গোস্বামী গেট দিয়ে ঢুকলে 150 মিটার যাওয়ার পর হাতের ডাইনে সে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে।
সেই জিয়াউর রহমান পরবর্তীতে হলেন জেড ফোর্স কমান্ডার, অকুত ভয়ে মুক্তিযুদ্ধ করলেন। সকল সেক্টর কমান্ডার বা সকল সিনিয়র কমান্ডার পরীক্ষার মধ্যে যায় সম্মুখে যে শত্রুর সামনে বাংকারে যে যুদ্ধ করতে বাধ্য নয়, সিনিয়র নেতারা উৎসাহ দেন, কমান্ড করেন নিরাপদ অবস্থানে থেকে। কারণ শত্রুর লক্ষ্যবস্তু হয় কমান্ডার, জিয়াউর রহমান ছিলেন কমান্ডার, শত্রুর লক্ষ্যবস্তু ছিল কমান্ডার। জিয়াউর রহমান সেই ভীতি তথা সেই হুমকি উপেক্ষা করে সম্মুখে থাকতেন। সিলেট শহর দখল হওয়ার আগে ডিসেম্বর 1971 একাধিক স্থানে যুদ্ধে তিনি সম্মুখ লাইনের সৈনিকদের সঙ্গে ছিলেন। সকল কর্মের জন্য 1972-73 সালে তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন। সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, উপযুক্তভাবে যথাযথ মর্যাদা দান করেছিলেন। আমি মনে করি এই মর্যাদা, এই সম্মান কেড়ে নেওয়ার কোনো এখতিয়ার বর্তমান সরকারের নাই, কোনো কর্তৃপক্ষের নাই। কারণ আমরা সরকারের জন্য যুদ্ধ করি নাই, আমরা দলের জন্য যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ করেছিলাম দেশমাতৃকার জন্য। যদি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দেশের জন্য যারা যুদ্ধ করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানকে হানি করতে হয়, সেই সিদ্ধান্ত নিতে হবে দেশবাসীকে। দেশবাসী 16 কোটি মানুষ, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সিদ্ধান্ত দিবে এই সম্মান আমরা নিব না বা এই সম্মান আমরা কেড়ে নিব। এরকম কোন পরিস্থিতি বাংলাদেশ হয় নাই, কোনোদিন হবে না। বর্তমান অনির্বাচিত, অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন সরকার একান্তই প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান এই খেতাব তুলে নেওয়ার জন্য পরোক্ষভাবে জামুকার মাধ্যমে প্রস্তাবটি উপস্থাপন করেছে। জামুকা অর্থাৎ জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল। এই কাউন্সিল কোন সাংবিধানিক সংস্থা নয়, এটা একটি নির্বাহী আদেশে গঠিত সংস্থা। এই সংস্থার এখতিয়ারের মধ্যে পড়ে না কারো মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব, ইংরেজিতে বলে গ্যালান্টি অ্যাওয়ার্ড, কেড়ে নেওয়ার জন্য সুপারিশ করা। এটা তাদের চিন্তার এখতিয়ারেও পড়ে না, তাদের সুপারিশ করার এখতিয়ারেও পড়ে না। তাদের যেই কাজ, তারা সেই কাজ করতে ব্যর্থ। ইতিমধ্যেই যথেষ্ট কাজ তারা করতে ব্যর্থ হয়েছে। এটা তারা এখতিয়ারের বাইরে গিয়ে একান্ত ভাবেই রাজনৈতিক অঙ্গুলি হেলনের কারণে করেছে বলে আমি মূল্যায়ন করি। এবং আমি আবেদন করব একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে, জামুকা আপনি এই সকল অগণতান্ত্রিক, এই সকল অসাংবিধানিক, এই সকল অশোভন, এই সকল মানহানিকর কর্ম থেকে বিরত থাকুন। সরকারের প্রতি আবেদন করব, আপনারা যথেষ্ট ঝামেলায় নিজেরা আছেন। আপনাদের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে যথেষ্ট বিপদে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আছে। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ বিপদের সম্মুখীন। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। আপনারা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনারা অর্থনীতিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যতীত আর কোনো কর্ম করেন নাই। আপনারা দ্বৈত অর্থনীতি চালু করেছেন, একটি কালো অর্থনীতি, একটি সাদা অর্থনীতি। আপনারা বিদেশ সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে নতজানু করে ফেলেছেন। আপনারা সকল অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখুন। জনগণের দৃষ্টি সরিয়ে রাখার জন্য আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব প্রাপ্তিকে ইস্যু বানিয়েছেন। এটা দিয়ে আপনি পার পাবেন না। এটা হচ্ছে আমার পক্ষ থেকে সরকারের প্রতি কঠোর আহ্বান। আপনারা যদি এই কাজ করেন, আপনারা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করবেন না, আপনারা রণাঙ্গনের 676 জন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে অপমান করবেন। আপনারা রণাঙ্গনের 2 লক্ষের অধিক মুক্তিযোদ্ধাকে অপমান করবেন। আপনারা সকল মুক্তিযোদ্ধাকে অপমান করবেন। বর্তমান ক্ষমতাসীন সরকারের নিকট রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে বক্তব্য, কোনো মতেই যেন আপনারা মনে করেন না সারা বাংলাদেশ আপনাদের বশংবদ। কোনো মতেই যেন আপনারা মনে করেন না আপনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন। আপনাদের প্রতিহিংসার আগুনে আপনারাই পুড়বেন। কারণ ক্ষমতার পালাবদল হলে যখন সুবিচার প্রতিষ্ঠার রাস্তা প্রশস্ত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার রাস্তা প্রশস্ত হবে, তখন আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আবেদন রাখছি, আপনার উপস্থাপক নিপুণ রায় চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটির জন্য। আপনি আমার মূল্যায়ন জানতে চেয়েছিলেন। আমি বলতে চাই, পৃথিবীর কোন দেশে দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে গিয়ে যে খেতাব একজন পায়,
যে সম্মান একজন পায় সেই সম্মান ফেরত আমার রেওয়াজ নাই। সুচির নোবেল প্রাইজ তার দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে খেতাব পায় নাই। সুচি এবং জিয়াউর রহমান, সুচি এবং শহীদ মোহাম্মদ ইব্রাহিম, সুচি এবং হাফিজউদ্দিন বীর বিক্রম, সুচি এবং কাজী নুরুজ্জামান যারা খেতাব পেয়েছেন এক না। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ অন্য দেশে সরকার উৎখাতের যুদ্ধ নয়, এটা হলো রক্তের যুদ্ধ। আমরা বুক পেতে দিয়েছিলাম প্রাণ দেওয়ার জন্য, আমরা কোনো কিছু পাওয়ার জন্য দেই নাই। তারপরে আমরা কৃতজ্ঞতা জানাবো 1972-73 সালে তৎকালীন সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে কমিটি করে খেতাব দিয়েছিলেন, আর অনেকেই পাওয়ার যোগ্য, তাদের স্মৃতির প্রতি সম্মান। কিন্তু মাত্র 673 জনকে দিতে পেরেছিলেন। আরেকটি কথা, আপনি একজন জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেবেন, বাকিদের কি হবে? তাহলে আজকে আপনি জিয়াউর রহমানকে হেয় করছেন। আমি গতকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত্রি 9টা থেকে 9টা 40 ডয়সে ভ্যালির আলোচনা সভায় উপস্থিত ছিলাম। আমার সঙ্গে আলোচক অন্য ব্যক্তি যিনি ছিলেন সম্মানিত ব্যক্তি, তিনি ছিলেন সাবেক মন্ত্রী জনাব শাহজাহান খান। অভিযোগ তুলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করে নাই। আমি আশ্চর্য, আমি আশ্চর্যান্বিত, আমি হতভম্ব, আমি মূর্ছা যাওয়ার উপক্রম। যদি জিয়াউর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে না থাকে, কে অংশগ্রহণ করেছেন? যারা কলকাতা মহানগরের হোটেলে বসে বসে কোকা-কোলা পান করতেন, লেবুর শরবত খেতেন, তারা? নো। আমি কখনো অন্যকে অপমান করতে চাই না। মুক্তিযুদ্ধের সাংগঠনিক শক্তি প্রয়োজন ছিল, মুক্তিযুদ্ধের রাজনৈতিক সরকার প্রয়োজন ছিল, মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি প্রয়োজন ছিল, সকলেই যার যার ভূমিকা রেখেছেন। কিন্তু আজ 2021 সাল, আজকে থেকে 6 বা 7 বা 8 বছর আগে ভারতীয় মুম্বাই থেকে একটি সিনেমা নির্মিত হয়েছিল। এই সিনেমার নাম গুন্ডে। গুন্ডে সিনেমার বক্তব্য ছিল এতটুকু, 2 লাইনে, যে 1971 সালে বাংলাদেশের মাটিতে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটি করেছিল ভারতীয় সেনারা। বাংলাদেশের স্বাধীনতা তারাই আমাদেরকে প্লেটে তুলে দিয়েছে। বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের কচি বুকের সন্তানেরা কিছু করে নাই। আপনি জিয়াউর রহমানকে হেয় করবেন, কালকে বলবেন মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করে নাই। কারণ এই সরকার ভারত বান্ধব সরকার, এই সরকার ভারত কর্তৃক স্থাপিত পুতুল সরকার, এই সরকার ফরেন সেক্রেটারি সুজাতা সিং এর সরকার। এই সরকার কি চায় বাংলাদেশের মান সম্মান সব ভুলুণ্ঠিত হোক? আপনাদের কর্মকাণ্ড থেকে মনে হয় আপনারা তাই চান। কারণ তখন ভারতে আরেকটা সিনেমা হবে, কোন মুক্তিযোদ্ধা যুদ্ধ করে নাই, জিয়াউর রহমানও করে নাই, যুদ্ধই হয় নাই, আমরাই তো স্বাধীন করে দিয়েছি, আমরাই পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছি। অতএব বাংলায় বলে সাধু সাবধান, আমরা সাবধান হতে হবে। সকল মুক্তিযোদ্ধাদের নিকট আবেদন, আমরা সচেতন হই। জাতীয়তাবাদী ঘরানার ব্যক্তিগণের নিকট আবেদন, স্বাধীনতার সম্পর্কে হুঁশিয়ার থাকি, আমাদের পতাকা সমুন্নত রাখতে হবে। আমি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মানিত প্রস্তাবক, আমার বক্তব্য শেষ করব, আমি আর বলতে চাই না, কিন্তু যেহেতু একজন রাজনৈতিক কর্মী, আমি আমার দলের অবস্থানটা পরিষ্কার করতে চাই। বাংলাদেশ কল্যাণ পার্টি মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়ার উদ্যোগ অত্যন্ত গর্হিত উদ্যোগ, ন্যাক্কারজনক উদ্যোগ, এবং আমরা প্রতিবাদ। আপনাকে আমি ধন্যবাদ জানাই শেষ করতে চাই। 13 তারিখ সকাল, 13 তারিখ বিকালবেলা কল্যাণ পার্টির নির্বাহী কমিটির মিটিং এ আমরা প্রস্তাব গ্রহণ করেছি, আমরা আলোচনা করেছি এবং সর্বসম্মতভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, প্রফেসর ভাইকে ধন্যবাদ এবং সম্মান, সম্মানিত আপা সেলিমা আপাকে শ্রদ্ধা এবং সালাম, এবং সম্মানিত দর্শক সকলের প্রতি আমার পক্ষ থেকে নিবেদন থাকলো, আপনারা এই বিষয়টি আলোচনা করুন। আজ করবেন, কাল করবেন, বারবার করবেন, কারণ গণতন্ত্র হত্যাকারী বর্তমান সরকারকে বারবার মনে করিয়ে দিতে হবে তারা যেই পথে হাঁটছে সেই পথে আমাদের না যত বিপদ, তাদেরই বিপদ বেশি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আপনাকে। আপনার বক্তব্যের মাধ্যমেই খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবং আপনি একজন বীর মুক্তিযোদ্ধার মুখে আমরা শুনলাম স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনে তার নেতৃত্বের ভূমিকা, তার যুদ্ধে সরাসরি সশস্ত্র অবস্থানের তার ভূমিকার কথা আমরা শুনলাম, এবং সেই সাথে একজন বীর প্রতীকের মুখে আমরা শুনলাম বীর উত্তমের খেতাব কখনোই কেড়ে নেওয়া যায় না, এটি অর্জন করতে হয়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসাধারণ ভূমিকা রাখার জন্য এবং সাহসী ভূমিকা রাখার মাধ্যমে তিনি এই খেতাব, রাষ্ট্রীয় খেতাব অর্জন করেছেন। এ পর্যায়ে আমরা আলোচনায় আসতে চাচ্ছি, আমি আলোচনায় আসব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমানের কাছে। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয়ভাবে বীরোত্তম খেতাব জামুকা কর্তৃক বাতিলের এমন প্রতিহিংসামূলক সিদ্ধান্তকে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কেমন ভাবে দেখছেন এবং আপনার মূল্যায়নটা জানতে চাই। সেই সাথে আমার এবং আপামর জনসাধারণের একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আল জাজিরার প্রতিবেদন যখন পুরো পৃথিবী তোলপাড়, সরকার তার সঠিক কোনো উত্তর এখনো পর্যন্ত জাতির সামনে দিতে পারে নাই। মানুষের চিন্তা যে বর্তমান এই অবৈধ সরকার এমন একটি বিব্রতকর পরিস্থিতিকে জনগণের দৃষ্টি ভিন্ন কাতারে ঘোরানোর জন্য এমন একটি জামুকা কর্তৃক এমন খেতাব বাতিলের সিদ্ধান্ত সামনে এনেছে। আপনি এটা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ, আজকের যে আলোচনা, বাংলাদেশের সাথে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। এই আলোচনার বিষয়বস্তু সম্মানিত অবসরপ্রাপ্ত জেনারেল সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক কল্যাণ পার্টির চেয়ারম্যান, একজন আলোচক, উনি উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক জনাব কামরুল হাসান এবং সঞ্চালক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, এবং যারা দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি বক্তব্যে প্রথমে আজকের দিনে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীরভাবে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এবং তাকে আজকে সংগ্রামী সালাম জানাচ্ছি। এতদিন পরেও তাকে নিয়ে আজকে তিনি যে বাংলাদেশকে সৃষ্টি করে গেছেন, যে বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই বাংলাদেশে তাকে নিয়ে এখন পর্যন্ত বর্তমান রাজনৈতিক যে প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য তাকে নিয়ে আজকে কিভাবে টানাহেঁচড়া করছেন, তারপরেও তিনি কিন্তু আজকে সকলের মধ্যে তিনি কিন্তু আজকে মানে একইভাবে মানুষের হৃদয়ের মনি হয়ে কিন্তু বেঁচে আছে। তো আমি সত্যি কথা বলতে গিয়ে আজকে অত্যন্ত ক্ষোভ, দুঃখ, বেদনা নিয়ে আমরা আজকের বিষয়ে কথা বলছি। এমন একটা বিষয়, এমন একটা ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে হচ্ছে যে বাংলাদেশ যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের নাম, একটা জাতির জন্ম, একটা জাতির স্বাধীনতা ঘোষণা, রণাঙ্গনের যুদ্ধ এবং আধুনিক বাংলাদেশের রূপায়ণ। স্বাধীনতার ঘোষণা দিয়ে বীরত্বের সাথে জেড ফোর্সের অধিনায়ক হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করার যে অর্জন, সেই অর্জনে জাতিটাকে ভালোবেসে যে খেতাব দিয়েছিলেন, সেই খেতাব আজকে মুছে ফেলার চেষ্টা করছেন। এবং চেষ্টা করছেন কারা? যারা হলেন মুক্তিযোদ্ধা, পরাজিত সৈনিক, স্বাধীনতার পরাজিত সৈনিক। কারণ তার স্বাধীনতা পরাজিত সৈনিক। আজকে যদি সত্যি কথা বলতে কি, আমরা যদি দেখি 25শে মার্চে কাল রাত্রির পরে যখন গণহত্যা শুরু হয়, যখন রাজনৈতিক নেতৃত্ব পরাজিত সৈনিক হয়ে পলায়ন করেন, তখন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করতেন, স্বাধীনতার ঘোষণা না দিতেন, ছাত্র, যুবক, জনতা, সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন, আজকের বাংলাদেশের জন্ম হতো না। সাধারণ মানুষ আরো গণহত্যার শিকার হয়ে পরাজিত জীবনযাপন করত। আর বাংলাদেশের যে রক্তিম সূর্যোদয় আমরা দেখতে পেয়েছি, সেই রক্তিম সূর্য আমরা আর দেখতে পেতাম না। কাজে আজকে সত্যি কথা বলতে কি, যারা এই জিনিসটি করছে, একদিকে তাদের জন্য আমার মনে হচ্ছে তাদের বাল্যলীলতা, অন্যদিকে মনে হচ্ছে দুঃসাহস দিকে আমরা সত্যি আজকে অবাক হচ্ছি। কতখানি দুঃসাহস হলে একটা স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যেটা আপনারা একটু আগে আমরা শুনলাম আমাদের জেনারেল ইব্রাহিম সাহেবের মুখে, কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল, কিভাবে উনি ঘোষণা দিয়েছিলেন, কিভাবে তিনি রণাঙ্গনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই শহীদ জিয়ার খেতাব আজকে মুছে ফেলার এই দুঃসাহস তারা কেন করছে, কিসের জন্য করছে?
একটু আগে যে প্রশ্নটা উঠছে, এটাকে শুধুমাত্র তাদের আল জাজিরা রিপোর্টের তাদের যে 12 বছর দুঃশাসনের বাস্তব চিত্র যে ফুটে উঠেছে সেই কারণে, নাকি তাদের দুর্নীতি থেকে অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করার আর একটা অপচেষ্টা করছেন? সরকারের অনৈতিক মাফিয়া চক্রের যে কর্মকাণ্ডের যে আসল চেহারা, এটা ফুটে উঠেছে কিন্তু আল জাজিরার রিপোর্টে। আপনারা বোধহয় আরো শুনে থাকবেন, আরো ইকোনমিক্স এবং ডয়েটস জার্মানি এসে বিভিন্ন কাজে আজকে তাদের যে চিত্রগুলো ফুটে উঠেছে সারা বিশ্ব আজকে তাতে আলোড়িত হয়ে গেছে, এবং সারা বিশ্ব এখন আজকে সরকার বিব্রত বোধ করছে। কিন্তু বিব্রত বোধ তাদের নাই, তারা হলো নির্লজ্জ এবং বেহায়া। আমি বলবো নির্লজ্জ বেহায়া না হলে তারা মুক্তিযোদ্ধাদের এইভাবে অপমাননা করতে পারতো না, মুক্তিযোদ্ধাদের অর্জন কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারতো না। কারণ আজকে যারা করছে, জামুকা মুক্তিযোদ্ধার অধীনে একটা কাউন্সিল প্রতিষ্ঠান, যাদের কাজ হলো মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া এবং তাদের কল্যাণ দেখা। এটাই কিন্তু জামুকার মেইন কাজ আর কি। বাস্তবে 12 বছর সরকারের অনৈতিক ও মাফিয়া কর্মকাণ্ডে সরকারের যে আসল চেহারা এটা প্রকাশ পেয়েছে, এটাকে ঢাকার জন্য এবং তাদের যে রাজনৈতিক প্রতিহিংসা, কারণ এই 14 বছর শাসন করেও 12 বছর শাসন করেও দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তারা যে চেষ্টা করছে স্বাধীনতা পরবর্তী পর্যায় থেকে আজ পর্যন্ত শহীদ জিয়াকে ছোট করে, জিয়া পরিবারকে ধ্বংস করে, বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা যতই চেষ্টা করছে ক্ষমতা থাকার জন্য, জোর করে তারা ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতা থাকার মধ্যটা দেখতে পাচ্ছে তারা জনগণের মনকে তারা ছুঁতে পারেনি। জনগণ বিচ্ছিন্ন একটা জোরকারে কর্তৃত্ববাদী দখলদারিত্ব সরকার হিসাবে তারা বর্তমানে বাংলাদেশে আছে। আমরা জানি 1971 সালের পর মুক্তিযুদ্ধের পর যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পদক হিসেবে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল, এবং এই তালিকায় 3 নম্বরে জিয়াউর রহমানের নাম লিপিবদ্ধ আছে। যাদের বীরত্বকে খেতাব, যাদের বীরত্ব সূচক খেতাব রাষ্ট্রপতি নির্ভয়াদেশে শেখ সাহেবের স্বাক্ষরে সামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল, তাদের পদক জামুকা কিভাবে বাতিল করে? কারণ বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্র যাদেরকে যে খেতাব প্রদান করেন তাদের উক্ত বিষয়ে জামুকার কোনো ধরনের সিদ্ধান্ত হবে বেআইনি এবং এখতিয়ার বহির্ভূত। সামরিক গেজেট নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও জাতীয় মুক্তিযুদ্ধ কর্মসূচির নেই। জিয়াউর রহমানের বীরত্বসূচক খেতাব বা সামরিক গেজেটে যাদের নাম অন্তর্ভুক্ত তাদের খেতাব বাতিল করতে হলে, স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য বাতিল করতে হলে স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য অবদানের বীরত্ব প্রদর্শন অস্বীকার করার নতুন করে সামরিক গেজেট প্রকাশ করতে হবে, কারণ এটা সামরিক গেজেটের মধ্যে কিন্তু এটা লিপিবদ্ধ আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ও সংশ্লিষ্ট সামরিক গেজেট সংশোধন করতে হবে। জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের যে কল্যাণ নিশ্চিত করেন, এটাই একমাত্র জামুকার কাজ। জামুকার তো এই দিকে কোনো এখতিয়ার নাই, সম্পূর্ণ এখতিয়ার মুক্ত হয়ে এটা আমার মনে হয় যে বর্তমানে যে আল জাজিরা যে রিপোর্ট যে বেরিয়েছে, যে রিপোর্টে সমগ্র বর্তমানে আমাদের যে সেনাবাহিনী বাংলাদেশের একটা গৌরবময় বাহিনী ছিল, যে সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি হয়েছিল, যাকে সুশৃঙ্খল জাতীয় মর্যাদায় যিনি যাকে বিশ্বের বুকে উজ্জ্বল করে তুলেছিলেন, সেই বাহিনী শান্তি রক্ষা মিশনে কাজ করে, সেই বাহিনীর যে গৌরবকে আজকে তাদের নেতৃত্ব সেই গৌরবকে সম্পূর্ণভাবে কলঙ্কিত করছে। মুক্তিযুদ্ধের আমরা তাই এখন বলতে চাই যে যাদের নাম মুক্তিযুদ্ধের, এখন দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে কি এরা কিন্তু কোনো কিছু পরোয়া করছে না। তাদের একমাত্র চিন্তা তাদের দুঃশাসন, দুর্নীতি, ব্যাংক লুট। একটু আগে কামরুল হাসান সাহেব বললেন অধ্যাপক যে তাদের কোভিডের সময় যে দুর্নীতি, এবং শুধু তাই নয়, শেয়ার বাজার লুট থেকে শুরু করে গুম, খুন, হত্যা, র্যাবকে ধ্বংস করা, পুলিশ বাহিনীকে ধ্বংস করা, ভোট গণতন্ত্রের যত প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে আজকে কিন্তু তারা জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করছে। কিন্তু আজকে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ তাদের দুর্নীতি যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সব কিন্তু প্রকাশ হয়ে পড়ছে। তারা একটার পর একটা ইস্যু দিয়ে নতুন ভাবে তারা
চেষ্টা করছে তাদের দুর্নীতিকে, তাদের দুঃশাসনকে ঢেকে দেওয়ার জন্য। কিন্তু সেই ঢেকে দেওয়ার চেষ্টা, সত্যি কথা বলতে কি, আজকে যে সরকার, তাদের তো কোনো অর্জন নেই। জিয়াউর রহমানের অর্জন অনেক, স্বাধীনতা যুদ্ধে সেই যে স্বাধীনতা ঘোষণার অর্জন, রণাঙ্গনে যুদ্ধ করার অর্জন, রাষ্ট্রনায়ক হিসেবে তার যে অর্জন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপায়ণ করার যে অর্জন, সে অর্জন কিন্তু বর্তমান সরকারের নেই। তাদের তাদের না আছে মুক্তিযুদ্ধের কোনো রণাঙ্গনে যুদ্ধের কোনো অর্জন, না আছে তাদের শাসনের কোনো অর্জন। তাদের সময় আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন প্রতিবারই আমরা দেখতে পারি একের পর এক নানা রকম দুঃশাসনের কীর্তি কাহিনীর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নরকে পরিণত হয়। আজকে যদি মুক্তিযোদ্ধাদের যদি আমরা অবমাননা করি, মুক্তিযোদ্ধাদের মানে জিয়াউর রহমানের খেতাবকে যদি আমরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেই সময় যারা, কারণ আমরা দেখেছি শেখ সাহেবের হত্যাকাণ্ডের 9 দিন পর জিয়াকে সেনাবাহিনী প্রধান করা হয়। তবে তার উপর আরো 2 জন সামরিক বাহিনীকে দিয়েছিলেন, যার মধ্যে একজন ছিলেন জেনারেল ওসমানী, সর্বধানের জেনারেল ওসমানী প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা নিয়োগ করা হয়, এবং মেজর জেনারেল খলিলুর রহমানকে চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হয়। সভাপতির প্রশ্ন আসে যে শেখ সাহেবের হত্যাকাণ্ডের এই প্রেক্ষাপটে জিয়ার খেতাব কেড়ে নেওয়া হলে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর খেতাবও কেড়ে নেওয়ার যৌক্তিকতা তৈরি হয় কিনা। 75-এর 15ই আগস্ট 3 বাহিনী প্রধানের 2 জন ছিলেন বীরত্ব খেতাবদারী। তারাও কিন্তু শেখ সাহেবের খুনি সরকারের কাছে আনুগত্য স্বীকার করেছিলেন। পরিস্থিতির চাপ ছিল, এই চাপ এড়ানোর জন্য পদত্যাগ করার সুযোগ তাদের ছিল, সেটি তারা করতে পারেননি বলে তাদের কি খেতাব বাতিলের দাবি ওঠা সঙ্গত নয় কি? জাতিকে এইভাবে প্রায় বীর উত্তম শূন্য করে আমরা মুক্তিযুদ্ধের বীরদের কি একেবারে ছেটে ফেলার চেষ্টা মুক্তিযুদ্ধের চরম অবমাননা হবে না? এইভাবে যদি মুক্তিযুদ্ধকে আমরা অবমাননা করতে থাকি, কদিন পরে তো সত্যি কথা বলতে কি, এখানে যখন জেনারেল ইব্রাহিম যে কথাটা বললেন যে একটা সিনেমা বেরিয়েছিল, ভারতীয় সিনেমা, কি একটা নাম জানি বললেন, কুন্ডে, সেই সিনেমাতে তাদের একটা মাত্র মেসেজ ছিল যে বাংলাদেশি এরা কোনো যুদ্ধ করে নাই, বাংলাদেশি ছাত্র যুদ্ধ করেছে ভারতীয় সৈনিকরা, এবং ভারতীয় সৈনিকরা যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এবং তাহলে আজকে কি দাঁড়ায়, যে আজকে আমরা ভারত বান্ধব একটা দেশ, ভারত আমাদের স্বাধীনতা দিয়েছে, কাজে ভারত আমাদের প্রভু, এবং আজকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কোথায় থাকে? আমরা যদি মুক্তিযোদ্ধাদের আজকে অবমাননা করি, সেই মুক্তিযোদ্ধাদের অবমাননা করলে সেই রাষ্ট্র কি থাকতে পারে? সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। তাহলে তারা রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করছে। ও এখানেই পরিষ্কার, তারা ভারতের কাছে তারা মাথা নত করে, তারা আন্তর্জাতিক যত মানে আমরা কূটনৈতিক ভাবে তারা দেশকে আজকে প্রশ্নবিদ্ধ করে, তাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে, আজকে তারা দেশকে নিয়ে বড় বড় কথা বলে, মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে তারা এগিয়ে চলছে। কাজেই আজকে আমার মনে হয় যে ভোটারবিহীন যে রাতের কি বলে রাতের ভোট দিনের ভোট রাতে নিয়ে দখলদারি করে জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু জোর করে মানুষের মন জয় করা যায় না, জোর করে বাস্তব সত্য অস্বীকার করা যায় না, ইতিহাসকে কখনো অস্বীকার করা যায় না। ইতিহাসে যে সত্যতা, আজকে 50 বছরের সুবর্ণ জয়ন্তী মাসে সবচেয়ে লজ্জাকর বিষয় এটা, আজকে এই সুবর্ণ জয়ন্তীর এই 50 বছরে তারা আজকে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং কালকে একটা প্রথম আলোতে আসিফ নজরুল্লাহ তার লেখা একটা ছিল যে আমরা তো ভেবেছিলাম যে প্রেসিডেন্ট জিয়াকে 50 বছরে তারা মরণোত্তর সম্বর্ধনা দেবে, কারণ প্রেসিডেন্ট জিয়া হলো সেই ব্যক্তি যিনি সাহস করে সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যিনি সাহস করে যারটাকে পুলিশ, সামরিক বাহিনী, ইপিআর থেকে শুরু করে ছাত্র যুবক জন ঝাঁপিয়ে পড়েছিলেন। সুযোগ সবার কাছে আছে, সেই সুযোগকে গ্রহণ করে বীরের সঙ্গে যুদ্ধ করা, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। প্রেসিডেন্ট জিয়া সেই কাজটি করেছিলেন, এবং তাই তিনি আজকে অমর হয়ে তিনি আছেন আজকে সকলের মনে। তাই আমি বলতে চাই, ইতিহাসের সত্যতা বাস্তব সত্য। আজকে তাদের দুর্নীতি দুঃশাসন দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে, দেশকে প্রশ্নবিদ্ধ করে, বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে তিনি এগিয়ে তারা রাজত্ব করবেন। আর বাংলাদেশের সাধারণ মানুষ যারা আজকে দুঃশাসনে মানে কুড়ে কুড়ে মরছে, যাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নেই,
আজকে দেখা যাচ্ছে যেখানে একটা কথা উঠেছে আল জাজিরা রিপোর্টে, যে শেখ হাসিনা আর্মিকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে তার ক্ষমতা রাখার চেষ্টা করছে। কথাটা কিন্তু আজকে সেই দিকে চলে যাচ্ছে। আজকে তিনি তার ক্ষমতা রাখার জন্য কিছু বাহিনীকে তৈরি করে তাদেরকে বিভিন্ন রকম দুর্নীতিতে ফেলে দিয়ে আজকে দেশকে সম্পূর্ণভাবে একটা চরিত্রহীন দেশে পরিণত করছে। তাই আমরা বলতে চাই, ইতিহাসের সত্যতা বাস্তব সত্য, তাকে মিথ্যাচার দিয়ে কোনোদিন ঢাকা যায় না। ইতিহাস কথা বলে, এই দুঃশাসনের অবসান অবশ্যই একদিন হবে। আর একটা কথা বলতে চাই, জামাকে যতই চেষ্টা করুক না কেন, সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে খেতাব, সেই খেতাব কিন্তু তারা কোনোদিন কেড়ে নিতে পারবে না। এই খেতাব কেড়ে নিতে পারবে না, কারণ এটা হলো সত্য সত্য সত্য, ইতিহাসের বাস্তব সত্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বেগম সেলিমা রহমান আপনাকে আপনার অসাধারণ বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, যদি কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। ঠিক তেমনি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের 17 কোটি জনগণের হৃদয়ে লেখা। এ নাম কখনো মুছে যাবে না, এ নাম কখনো ক্ষয়ে যাবে না। এ নাম রয়ে যাবে, এখনো রয়ে আছে এবং আগামীতেও থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের অবসান ঘটেছে, কিন্তু জিয়াউর রহমানের আদর্শের অবসান এখনো ঘটেনি। পরবর্তী ইতিহাস প্রমাণ করেছে যে এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। মৃত্যুর 4 দশকের পরও তার জীবন, কর্ম ও আদর্শ চিরসমুজ্জ্বল। আজও বাংলাদেশের লাখো লাখো মানুষ তার জন্য এবং তার উত্তরাধিকারের জন্য অশ্রুপাত করে। যেহেতু তার আদর্শের উত্তরাধিকারীরা এ সময়ের ক্ষমতার প্রতি একমাত্র চ্যালেঞ্জ, সেহেতু তাদের প্রতি আরোপিত হয়েছে জেল, জুলুম এবং নির্বাসন। নির্বাসিত গণতন্ত্র ও এ দেশের মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার। জিয়ার আদর্শের উত্তরাধিকারীরা আজ নিপীড়িত ও নিষ্পেষিত। জিয়াউর রহমানের পাদভূমিতে দাঁড়িয়ে আমাদের আশা, সব রক্তিমার অবসান হবে নব পল্লব গৌরবে। শহীদ জিয়ার খুনে রক্ত মেখে ফের ফুটিব গোলাপ বাংলাদেশে। আজকের অনুষ্ঠানে সম্মানিত 3 জন আমাদের আলোচক মণ্ডলী, বেগম সেলিমা রহমান, আমাদের সম্মানিত আলোচক বীর প্রতীক মেজর, অবসরপ্রাপ্ত জেনারেল মেজর ইব্রাহিম সাহেব এবং প্রফেসর কামরুল হাসান সাহেব, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের বিএনআরসির প্রোগ্রামে আপনারা সময় দেওয়ার জন্য। এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।